আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। নির্বাচন নিয়ে একটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে অভিযোগ করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা স্বাধীনভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভায় এই আহ্বান জানান তিনি। বলেন, ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেবে বিএনপি। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন শাহরিয়ার আহমেদ ইমন। নতুন গল্প গাথা হলো রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে। নেতাকর্মীদের শত শত খণ্ড খণ্ড মিছিল আর সাধারণ মানুষের স্রোত মিলেমিশে রূপ নেয় জনসমুদ্রে। বেলা ২টার দিকে সেই সমুদ্রে হাজির বাংলাদেশের সারেং তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর শাহ মখদুমের পুণ্যভূমি রাজশাহীতে তারেক রহমান। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের এ নির্বাচনী সমাবেশ তাই স্মরণীয় করে রাখতে লাখো জনতার স্রোত ছাড়িয়ে যায় মাদ্রাসা মাঠের আশপাশের সব পথ। ৩ জেলার ধানের শীষের ১৩ কাণ্ডারিকে জনতার সামনে তুলে ধরে তাদেরকে বিজয়ী করতে আহ্বান জানান তারেক রহমান। এনাদের প্রত্যেকের হাতে আমি ধানের শীষ তুলে দিয়ে গেলাম। বলেন, একটি মহল আগামী নির্বাচনকে ভেতর থেকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। নিশিরাতের নির্বাচন দেখেছি, আমি নির্বাচন দেখেছি, গায়েবী নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দিতে পারে, তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। গণতন্ত্রের ঝান্ডাকে উপরে তুলে ধরতে কারো সমালোচনা নয় মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনকে ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরকারকে স্বাধীন তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে, সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান তারেক রহমান। পদ্মা ব্যারেজ যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারি, এলাকার মানুষের, পুরো এই এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী সহ নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সবাই ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজের কাজে হাত দিব। ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার ঘোষণা দেন তারেক রহমান। হ্যামিলনের বাসিওলার মতো যেদিকে যাচ্ছেন তারেক রহমান, সেদিকেই ছুটছে মানুষ। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহের চেয়েও রাজশাহীর মাটিতে তার সুর বেজেছে আরো মধুর। জাতীয় সংসদ সদস্য যিনি বক্তব্য জুড়ে দেশ গড়ার পরিকল্পনা যেমন ফুটে উঠেছে, তেমনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেখিয়েছেন দৃঢ়তা। এদিন সন্ধ্যায় নওগাঁ শহরের এটিএম মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। আওয়ামী লীগ ২০০৮ সালে যেভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় গিয়েছিল, ঠিক সেভাবেই জামাত ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেন বিএনপির এই সর্বোচ্চ নেতা। ওই ষড়যন্ত্র কিন্তু এখন শেষ নেই। একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। গত ১৬ বছরেও মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে, তাদেরকে কোথাও ছিল না, ওই ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। তো এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম। আপনাদেরকে চোখ কান করে রাখতে হবে যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। খান আলামিন, আরটিভি। মনে আছে বগুড়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খান আলামিন। জনসভা নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, তারা কি বলছে, এবং আরেকটি বিষয়ে জানাবেন যে তারেক রহমান কখন নাগাদ বক্তব্য রাখবেন। আমরা ১০ মিনিট আগে শুনেছিলাম যে তারেক রহমান বগুড়া শহরের যে চার মাথা এলাকা, সেই এলাকায় প্রবেশ করেছেন। পুরো শহরের প্রতিটি সড়কের দুপাশে আমরা দেখেছি হাজার হাজার নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছেন রাস্তায়। দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান নিজ পিতৃভূমি বগুড়ার মাটিতে পা ফেলেছেন, সেজন্যই সবার এক ধরনের আবেগ অনুভূতি কাজ করছে, যার জন্য সবাই রাস্তা নেমে এসেছেন। আমরা আবার বৃদ্ধ বনিতা সবাইকে দেখতে পেয়েছি। তো এই সমাবেশ স্থল
চার মাথা থেকে প্রায় 5-6 কিলোমিটার হবে। তো এই পথটি আসতে যে বেশ বেগ পেতে হচ্ছে সেটি স্পষ্টতই বোঝা যায়। আমরা যেখানেই গিয়েছি সেখানে দেখেছি তারেক রহমান যখনই তার বাসটি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলেন, সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীরা সবাই তাকে এক নজর দেখার জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য তার গাড়ির সামনে ঘুম রেখে পড়েছেন। তো এই বাস্তবতাটি এখনো আছে। আমরা হয়তো এখানে আরো আধা ঘন্টার মধ্যে হয়তো পৌঁছবেন এই যেখানে যে সমাবেশ স্থলটি রয়েছে। আমরা দেখেছি সমাবেশ স্থলের পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে আছে, লক্ষাধিক জনতা এরই মাঝে মাঠের ভেতরে প্রবেশ করেছেন। মাঠের আশপাশের যত সড়কগুলো রয়েছে সব সড়কে লোকারণ্য, তাদের প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য কিংবা তিনি তাদের জন্য কি প্রতিশ্রুতি দেবেন সেটি শোনার জন্য এবং দেশ গড়ার যে পরিকল্পনা তারেক রহমান তুলে ধরবেন সেটি জানার জন্য সবাই এসেছেন এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখন এই বগুড়া আলতাফুন্নাস উচ্চ বিদ্যালয় মাঠে। আমরা দেখছি যে এখন বগুড়ার যেই 6টি আসন রয়েছে সেই 6টি আসনের নেতাকর্মী যারা রয়েছেন এবং ধানের শীষের প্রার্থী যারা রয়েছেন তারা এরই মধ্যে মঞ্চে আছেন। তারা নানান ধরনের বক্তব্য রাখছেন এবং বগুড়াবাসীর জন্য কি কি বিষয় ক্ষমতা আসলে করা প্রয়োজন, করা দরকার সেই দাবিগুলো তারা তাদের কণ্ঠে তুলে ধরছেন এবং তারা বলছেন যে তারেক রহমান হয়তো সেই বিষয়গুলো আমলে নিয়ে আজকে এখানে তিনি বগুড়াবাসীর উদ্দেশ্যে বেশ কিছু দাবি দেওয়া প্রতিশ্রুতি হয়তো ব্যক্ত করতে পারেন। আমরা দেখেছি রাজশাহী এবং নওগাঁর মহাসমাবেশে আমরা দেখেছি তিনি নানান বিষয়ে কথা বলেছেন এবং কি কি বিষয়গুলো উন্নয়ন করলে এই এলাকার মানুষের জন্য ভালো হবে সেই ধরনের অনেক বিষয়ে কিন্তু প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। হয়তো বগুড়ার এই সমাবেশ থেকেও তেমন প্রতিশ্রুতি আশা করছেন এখানকার যে সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মী রয়েছেন সবাই। ফাহমিদা, এই হচ্ছে আমার কাছে থেকে সবশেষ তথ্য বগুড়ার সমাবেশ স্থল। ধন্যবাদ আপনাকে। 21 বছর পর রংপুরের পীরগঞ্জে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার তিনি পীরগঞ্জে এসে জুলাই আন্দোলনে প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি সাক্ষাৎ করবেন শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আবেগ আপ্লুত শহীদ আবু সাইদের বাবা সন্তানের সমাধি স্থল পরিষ্কার করছেন। এদিকে পীরগঞ্জে তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া রংপুর ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য দিবেন দলটির চেয়ারম্যান। আমার ছেলেকে যে হত্যা করছে তার যেন কঠোরভাবে বিচার করা হয়, আর এই রংপুরে অবহেলিত কর্মসংস্থান নাই, বেকার লোক, এদের যেন কোনো কর্মসংস্থা করে দেয়। গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, বৈষম্যহীন বাংলাদেশ, ন্যায় নীতির বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, এটা যেন উনি প্রতিষ্ঠার জন্য কাজ করে। পীরগঞ্জের প্রতিটি গ্রামে, প্রতিটি অঞ্চলে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে। বাংলাদেশ বিনির্মাণের তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে। এবার নির্বাচনে আমাদের ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের ধানের শীষে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি বগুড়াডাঙ্গি মাদ্রাসা মাঠে এক পথসভায় তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আমরা দাঁড়িপাল্লা দেখতে পাই না, কিন্তু তারা কাজ চালিয়ে যায়। 12ই ফেব্রুয়ারি নির্বাচনী স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনে যুদ্ধ করতে হচ্ছে, এই যুদ্ধটা অনেকটা আপনার ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। আমরা দাঁড়িপাল্লাকে দেখতে পাই না, কিন্তু কাম করে যায়। এইবার নির্বাচনটা হবে একদম সঠিক, যার যেখানে ইচ্ছা সে ভোট দেবে এবং সেইভাবেই ফলাফল ঘোষণা হবে। বিএনপি ও প্রশাসনের বারবার অনুরোধের পরও জামাত নেতাদের অসহযোগিতায় শেরপুরে সংঘাতের সূত্রপাত বলে দাবি করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এই মুখপাত্র মাহাদি আমিন। সকালে গুলশানে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। তিনি আরও বলেন, হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। এ ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বানও জানান মাহাদি আমিন। অভিযোগ করেন, শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে
বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। এই সময় তিনি সুষ্ঠু নির্বাচনে দেশের সকল রাজনৈতিক দলকে সহনশীল থাকার আহ্বান জানান মাহদি আমিন। প্রশাসন, সেনাবাহিনী ওনারা বারবার অনুরোধ করছিলেন যেন বিএনপি নেতাকর্মীদের জন্য নির্ধারিত স্থানে তাদেরকে বসতে দেওয়া হয়, কিংবা একটা নির্দিষ্ট পথ পরিহার করে যেন ভিন্ন রাস্তায় যাওয়া হয়। ওনাদেরকে যদি সব রাজনৈতিক দল এভাবে সহযোগিতা করতো, তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং খুব দুঃখজনক ঘটনাগুলো আর পুনরাবৃত্তি হবে না। আমরা সেই ফ্যাসিবাদের আমলে ঘুরে ফেরত যেতে চাই না, যেখানে কোনো কিছু হলে দোষারোপের রাজনীতি হবে, কোনো কিছু হলেই সেটাকে নিয়ে স্বার্থ হাসিলের একটা নতুন বয়ান তৈরি করা হবে। আমরা চাই সুষ্ঠু তদন্ত, পাশাপাশি সবাইকে আহ্বান জানাতে চাই কেউ যেন কোনো উস্কানি না দেন। শেরপুরের এই ঘটনার পুনরাবৃত্তি যেন দেশের আর কোথাও না ঘটে, সেই জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে জীবন দিব, তবু জনগণের ভোটের অধিকার হরণ হতে দেব না বলে মন্তব্য জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের। দুপুরে রাজধানী কারওয়ান বাজারে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, সবচেয়ে নির্যাতিত দল হয়েও কোনো প্রতিশোধই নেয়নি এবং অন্যায়ভাবে কারো নামে মামলা দেয়নি জামাত। আব্দুর রহিমের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা 12 আসনে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। নিজ দলের প্রার্থীর জন্য দাঁড়িপাল্লায় ভোট চান তিনি। এ লড়াইয়ে ইনশাআল্লাহ জনতার বিজয় হবে, সত্যের বিজয় হবে, দুর্বৃত্তদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। আমরা সেই বিজয়ের জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখতে বলি। দুটি ভোট, একটা হচ্ছে হা ভোট। এটাই কারণে ওই বস্তা পচা রাজনীতিকে আমরা বলবো যে তোমাকে লাল কার্ড, তুমি অনেক ভুগিয়েছ, ফ্যাসিস্টের জন্ম দিয়েছ দফায় দফায়। ওই রাজনীতি আমরা চাই না, নতুন রাজনীতির প্রয়োজন। জামাত আমির বলেন, সবচেয়ে নির্যাতিত দল হয়েও কোনো প্রতিশোধ নেয়নি জামাত, অন্যায়ভাবে মামলা দেয়নি কারো নামে। সবচেয়ে নির্যাতিত দল 24 সালের 5ই আগস্ট রাতের বেলা বিধ্বস্ত কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে বলেছিল, আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা রেখেছি, কারো উপর আমরা প্রতিশোধ নেইনি। পরে রাজধানীর মিরপুরে সমাবেশে যোগ দেন জামাত আমির। শেরপুরে বিএনপির হামলায় জামাত নেতা নিহতের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, অন্যের বিজয় দেখে নিজেদের সহ্য হয় না। নির্বাচনী 11 দলীয় ঐক্য জোটের প্রার্থীদেরকে ইনশাআল্লাহ নির্বাচিত করবে। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। এদিকে দুপুরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের শেরপুরে শ্রীবদী উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিমের হত্যার ঘটনার জন্য প্রতিপক্ষ দলের প্রার্থীকে অভিযোগ করেন। একের পর এক ন্যাক্কারজনক ঘটনা বিএনপির সন্ত্রাসীরা ঘটিয়ে যাচ্ছে। আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জাতি আজকে অপেক্ষা করছে, কিন্তু এই পরিবেশকে আজকে বিঘ্নিত করছে এই সন্ত্রাসীরা। এ সময় ঝিনাইগাতী উপজেলা ও পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে জানান জামাতের এই মুখপাত্র। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে যিনি ছিলেন টিএনও সাহেব, তাদের ব্যর্থতায় এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে। আব্দুর রহিম, RTV, ঢাকা। জামাত ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও সরকারের লাল ফিতার দৌরত্ব বন্ধ করে ব্যবসায়ীদের সন্তানের মতো আগলে রাখবে বলে জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুল ইসলাম। তিনি বলেন, সরকারের মাথা ঠিক থাকলে পা এমনিতেই ঠিক হয়ে যাবে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে উন্নয়নমূলক আলোচনা সভায় এ মন্তব্য করেন জামাত আমির। ডাক্তার শফিক বলেন, শিল্প উদ্যোক্তা আর শ্রমিকদের সঙ্গে বিভিন্ন সময় সংঘর্ষ প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিচ্ছে। তাই গরিব ধনী সবার জন্য কর্মক্ষেত্রের জায়গায় বোঝাপড়া জরুরি। অর্থনীতিতে নারীদের ভূমিকা উল্লেখ করে জামাতের আমির বলেন, কর্মজীবী মা 5 ঘন্টা ডিউটি করবে, তাদের বেতন কমবে না, বাকি 3 ঘন্টা সমন্বয় করবে সরকার। আমাদের কাউকে বাদ দিয়ে বাংলাদেশ নয়। কোন সমাজের অর্থনীতির চাকা যতটা সচল থাকে, সেই সমাজই দুনিয়ায় সম্মানের মাথা উঁচু করে দাঁড়াতে পারে। বাংলাদেশের অর্থনীতির প্রাণ কেন্দ্রে আপনারা বসে আছেন।
এক স্বৈরাচারকে সরিয়ে আরেক স্বৈরাচারকে ক্ষমতায় বসানোর জন্য গণ অভ্যুত্থান হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় নরসিংদীর ঘোড়াশাল পৌর অফিস রোডে নরসিংদী ২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সারওয়ার তুষারের নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। এ সময় নাহিদ আরও বলেন, গণ অভ্যুত্থানে যে নতুন রাষ্ট্র ব্যবস্থার দাবি করা হয়েছিল, একটি দল সেই দাবির বিষয়ে শুরু থেকেই বিরোধিতা করে আসছে। আমরা শুধু শেখ হাসিনাকে সরিয়ে এক স্বৈরাচারকে সরিয়ে আমরা নতুন কোন স্বৈরাচারকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করি নাই, বরং যে কেউই যাতে স্বৈরাচার হইতে না পারে সেই জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল। সেই জন্য আমরা দাবি তুলেছিলাম রাষ্ট্র সংস্কারের নতুন বন্দোবস্তের, কিন্তু একটি দল প্রথম থেকে সেই সংস্কারের বিরোধিতা করে গিয়েছে। শেরপুরের ৩ আসনে জামাত নেতা হত্যার ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে একথা জানান তিনি। এর আগে সকালে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেন, সাংবাদিকদের পর্যবেক্ষণে নির্বাচনে স্বচ্ছতা থাকবে। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হুদা। আসন্ন নির্বাচন ঘিরে প্রচারে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার কথা থাকলেও মাঠে তা দেখা যাচ্ছে না। এরই মধ্যে বুধবার শেরপুর ৩ আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি জামাত কর্মীদের সংঘর্ষে নিহত হন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। এ ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, প্রার্থীরা জড়িত থাকলেও নেওয়া হবে ব্যবস্থা। প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি যে প্রসিডিউরাল অ্যাসপেক্টস সেগুলো নিশ্চিত করা হবে। কমিশনের কাছে যদি এইভাবে রিটার্নিং অফিসার এবং অ্যাডজুডিকেশন কমিটি যদি আমাদেরকে বলে যে তাদের সুপারিশ থাকে, তাহলে কমিশন সেটা বিবেচনা করবে। আর এদিকে নীতিমালা সংশোধন ও ভোট পর্যবেক্ষণ পাশ দেয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে সিএসি বলেন, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজ সহজ করবে ইসি। আমরা আপনাদের কাজটাকে সহজ করতে চাই। আপনাদের চোখ থাকলে আমার জিনিসটা ট্রান্সপারেন্সি পারবে, এটা আমি সব করে আছি। আমি কোনো এটা কোনো লুচুরি নেই। আমি একেবারে আপনাদেরকে আমরা চাই যে আপনারা দেখুন, পর্যবেক্ষণ করুন, তাইলে আমাদের স্বচ্ছতা বাড়বে আর কি। সাংবাদিকদের দাবিতে আগের মতোই ভোট পর্যবেক্ষণে পাশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আমরা দ্রুত সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনারা সিদ্ধান্ত পেয়ে যাবেন। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট সামনে রেখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের হা বা না ভোটের পক্ষে কোনো ধরনের প্রচারে অংশ নেওয়া দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। গণভোটে হা বা না এর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া থেকে সরকারি কর্মকর্তাদের বিরত থাকার নির্দেশ দিয়েছে ইসি। এতে বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কেউ গণভোটে হা বা না এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক আদালতে বড় জয় পেয়েছে বাংলাদেশ। রায়ে কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোকে $42 মিলিয়ন ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে ওয়াশিংটন ভিত্তিক ট্রাইব্যুনাল ইকসিট। বৃহস্পতিবার পেট্রো বাংলা চেয়ারম্যান প্রকৌশল রেজানুর রহমান এই রায়ের বিষয় নিশ্চিত করেন। মামলার শুনানিতে 2005 সালের ওই ভয়াবহ বিস্ফোরণে বিপুল গ্যাস অপচয় ও পরিবেশগত ক্ষতির জন্য নাইকোকে সরাসরি দায়ী করা হয়। পেট্রোবাংলা জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে দ্রুত সেখানে নতুন কূপ খনন করা হবে। গ্যাস ক্ষেত্রটি দীর্ঘদিন বন্ধ থাকার পর 2003 সালে নাইকোর কাছে হস্তান্তর করা হয়। খনন কাজ চলাকালে সেখানে পরপর 2টি ভয়াবহ বিস্ফোরণে মারাত্মক ক্ষয়ক্ষতি হলেও ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায় নাইকো। পরবর্তীতে বিষয়টি দেশের আদালত পেরিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ইরানে হামলা চালানোর হুমকির পাল্টা জবাব দিয়েছে ইরান। যে কোনো পদক্ষেপে তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত এবং তাদের আঙুল ট্রিগারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থল, আকাশ এবং সাগরে যে কোনো হামলার জবাব তাৎক্ষণিক এবং শক্তিশালীভাবে দেয়া হবে বলে সতর্ক করেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা। এদিকে গত বছরের জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে তারা মূল্যবান শিক্ষা নিয়েছেন, যার মাধ্যমে তারা আরও ক্ষিপ্র এবং
তাৎক্ষণিক জবাব দিতে পারবেন বলেও জানান আরাকচি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদকে 4-2 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে ওঠার দৌড়ে টিকে রইল বেনফিকা। এ পরাজয়ে অপেক্ষা বাড়ল রিয়ালেরও। সেখানে জায়গা করে নিতে বেনফিকার মতো তাদেরও প্লে অফ খেলতে হবে। গ্রুপ পর্বের শেষে শীর্ষ 8 থেকে আর্সেনালের পাশাপাশি সরাসরি শেষ 16তে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিক, লিভারপুল, টটেনহাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি। অপরদিকে রিয়াল বেনফিকার পাশাপাশি প্লে অফ খেলে শেষ 16তে যাওয়ার সুযোগ রয়েছে ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল, জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, আটলান্টা, লেভারকুসেন, ডর্টমুন্ড, অলিম্পিয়াকোসো, ব্রুগা, গালাতাসাইর, মোনাকো, কারাবাগ, গ্লিমটেরো। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।